আমরা দাঁড়িয়ে আছি বেনারসের। আজকে আমাদের বেনারসের শেষ দিন। আমরা বেনারস থেকে বেরোবো। আজকেই আমাদের প্ল্যানিং ছিল আজকেই ট্রেন ধরে কলকাতা ফেরার, কিন্তু আমাদের ট্রেন ক্যান্সেল হয়েছে। একটা তো আইআরসিটিসি তো জাস্ট একটা মেসেজ পাঠিয়ে দিয়েছে, ডিউ টু টেকনিক্যাল ইস্যুজ অর সাম ইস্যুজ দ্য ট্রেন হ্যাজ বিন ক্যান্সেলড, রিগ্রেট ফর দ্য ইনকনভিনিয়েন্স। কিন্তু সমস্যা তো প্যাসেঞ্জার্সদের। তো ফাইনালি আমাদের আসতে হচ্ছে একটা অন্যরকম রুট করে। আমরা আজকে পাটনায় পৌঁছবো দুপুরবেলা ট্রেন ধরে, এবং পাটনা থেকে আমরা কালকে সকালের বন্দে ভারত ধরে কলকাতা পৌঁছবো। তো এটাও একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, তাই নয় কি? কেননা আমরা এসছিলাম কলকাতা থেকে ঘোরবার জন্য বেনারস, কিন্তু আমাদের নতুন বছর আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। নতুন বছরটা আমরা কিন্তু সেলিব্রেশন বলুন বা কাটানো বলুন বা সময়টাকে ফিল করা বলুন, সে পুরোটাই কিন্তু হবে আমাদের পাটনাতে, যেটা আমাদের কোনো প্ল্যানিংয়ে ছিল না। এটা ভগবানের এক আশ্চর্য লীলা খেলা। ভগবান হয়তো চেয়েছেন যে আমরা আমাদের নতুন বছরটা পাটনাতেই সেলিব্রেট করবো, এবং সেটাও এখনও ডিপেন্ড করছে, এখনও বাকি কিছুটা সময়, সবটাই ওনার অঙ্গুলি হেলানো হয়। যাই হোক, আমাদের আজকে পঞ্চম দিন, যে ব্যাপারটা আমি বলছিলাম। তো আমরা ট্রেনে ফিরবো পাটনা থেকে। ফাইনালি আগে যাব পাটনা, তারপর পাটনা থেকে যাব বন্দে ভারত ধরে কালকে হাওড়া পৌঁছবো। আমার অফিস জয়েন করার প্ল্যানিং ছিল কালকেই, কেন আমাদের অ্যাজ পার যে স্কেডিউল, যে প্ল্যান, যে ট্রেনটা ছিল সেটাতে আমি 7:25 পৌঁছে হয়তো অফিস জয়েন করতে পারতাম। ইনফ্যাক্ট আমাদের ফার্স্ট জনের অফিস ক্লোজ থাকে না, কিন্তু সেটা পসিবল নয়, কেন আমি যেহেতু বন্দে ভারত ধরবো সেটা দুপুরের আগে পৌঁছবে না। তাই আমরা কালকে, আর কলকাতার যে অবস্থা ফগের জন্য বা বেনারসেরও যে অবস্থা, এক্সপেক্টেড যে আমরা 2 থেকে 3 ঘন্টা মিনিমাম তো ডিলে করবোই। মানে সন্ধ্যেবেলার আগে 1 জানুয়ারি 1 জানুয়ারি আমরা বাড়ি পৌঁছচ্ছি না। এটার থেকেও যে একটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা না বললেই নয়, সেটা হচ্ছে বেনারস আসার আগে আমি বারবার আমার ওয়াইফকে বলেছিলাম, মজা করেই বলেছিলাম, আমার এই জীবনে যত পাপ আছে আমি আপাতত গিয়ে বেনারসের জলের ডুবকি দিয়ে আমি স্নান করে সেই পাপটাকে আমি ধুয়ে নেব, যাতে আমি নতুন করে আবার ওখান থেকে ফিরে পাপ করার সুযোগ পাই। ভগবান বলল আমাকে, তুমি আমার উপর কেরামতি করছো, নতুন করে পাপ করার সুযোগ খুঁজছো। তা এই ট্রিপে অন্তত তোমার স্নান করা, গঙ্গা স্নান করে পুণ্য করা সম্ভব নয়। তার কারণ অবশ্য এইটা সে এক আলাদা গল্প। সে গল্প হচ্ছে রামনগর ফোর্টে প্রথম দিন যাওয়ার সময়। আমরা যেদিনকে ফিরি সেদিনকে তো ঘুম হয়নি। তারপর আমরা এখান থেকে যাদের বাড়িতে আছি, মানে আমাদের বন্ধুদের, এক বন্ধুর বাড়ি বা বন্ধু রিলেটিভের বাড়িতে আছি, ওনারা খুবই সহৃদয়, খুবই অমায়িক সব মানুষজন। তো ওনাদের বাড়িতেই ছিলাম। তো ওনারা আমাদের যাওয়ার জন্য, ওনাদের নিজস্ব গাড়ি ছিল, তো আমার জন্য আমি গাড়ি বলেছিলাম স্কুটি করে দিতে, যাতে আমরা 3 জন বেরোতে পারি, আমি, আমার ওয়াইফ আর ছেলে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে বেশিরভাগ রাস্তায় সিগন্যাল নেই, এবং প্রথম দিনই আমার মনে হয় না গাড়ি নিয়ে আমার এখান থেকে রামনগর ফোর্ট প্রায় 16, 17, 18 কিলোমিটারের মতো যেখানে আমরা আছি, ট্রাভেল করাটা উচিত ছিল একটা অজানা রাস্তায়, এবং যে রাস্তা সম্বন্ধে আমি পরিচিত নই, যেখানকার ট্রাফিকের বস্তু সম্বন্ধে আমি পরিচিত নই। তো দুর্ঘটনাটা ওখানেই ঘটেছে, সে ব্যাপারে বিস্তারিত নয় অন্য সময় বলা যাবে। কিন্তু সমস্যা হচ্ছে, যে কারণেই ঘটে থাকুক, আলটিমেটলি কিন্তু আমি এখানে এসে গঙ্গায় স্নান করতে পারিনি। হ্যাঁ, অযোধ্যার জল মাথায় ছেটানো হয়েছে। রাম মন্দিরে যখন গেছিলাম তখন অযোধ্যার ঘাটে গিয়ে সেখানে জল আমার মাথায় দেওয়া হয়েছে, ওইটুকুই। আশা করি ওতেই যদি কোনো পুণ্য পাপ থাকে সেটা দূর হবে, নতুন করে আমি জীবন শুরু করতে পারবো, পুণ্য করি, পাপ করে নয়। এটাই হয়তো আমার ভিডিওটার মাধ্যমে বলার প্রয়োজন ছিল। আমরা যে যাই ভাবি, যে যাই করি, জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু অন্য কাউর অঙ্গুলি পরিচালনাতেই সম্পূর্ণ হয়। এতে আমার বা আপনার বিশেষ কোনো এফার্টের বা কোনো কিছু প্রচেষ্টার দাম নেই, যতক্ষণ না কাজটা সফল হয়। এবং সেই কাজ সফল হতে পারে শুধুমাত্র একজনের অঙ্গুলি হেলানে, সে যে কেউ হতে পারে, কোনো একজন সুপার পাওয়ারের অঙ্গুলি হেলানে হচ্ছে, এটা আমি মনে করি।
আরও একটা কথা, ওই যে লেখা থাকে না যে স্বামী এবং স্ত্রীর ভাগ্য পরস্পরের সঙ্গে পারস্পরিকভাবে জড়িত, সেই ব্যাপারটাই যেন ঘটেছে এই রামনগর ফোর্টে যাওয়ার পথে অ্যাক্সিডেন্টের ঘটনাটাতে। যে ভুল সেটা সম্পূর্ণ আমার উচিত হয়নি সেদিনকে প্রথম দিনই স্কুটিটা নেওয়া বা গাড়ি নিয়ে অতটা দূর যাবার প্ল্যানিং করার জন্য কথা মনে হয়নি, কিন্তু ভেবেছিলাম এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স হবে, কারণ এর আগেও আমি গোয়াতে গাড়ি চালিয়ে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করেছি, ভাবতে পারিনি যে এখানে এরকম হতে পারে। কিন্তু এই যে লাইফ অনিশ্চিত, আনপ্রেডিক্টেড, কোনো কিছুই আগে থেকে ঠিক হয়নি। তো আমরা সবাই মিলে আনন্দ করেই বেরিয়েছিলাম। আমার ওয়াইফ কিন্তু খুব বিচক্ষণতার সঙ্গেই আমার ছেলেকে অন্য জায়গায় পাঠাতে বসতে বলেছিল, যেটা আমিও বলেছিলাম, কিন্তু আমার বউয়ের কথাতেই ফাইনালি কাজ হয়েছিল। সে অনেক ইমোশনাল ব্যাপার, ছেলে বলছে তোমরা কি আমাকে নিয়ে যাবে না। যাই হোক, মা ছেলের মধ্যেকার ব্যাপারে আমি ঢুকছি না। আলটিমেটলি বৈশাখীর কথাতেই ফাইনালি কিন্তু ছেলে অন্য আমার এক বন্ধুর গাড়িতে করে রামপুর ফোর্টের দিকে যাচ্ছিল। আমার সঙ্গে কিন্তু ছিল আমার স্ত্রী। আমার স্ত্রীর কোনো দোষ ছিল না, কিন্তু আমার এই অ্যাক্সিডেন্টে আমার চোট যেমন লেগেছে, আমার স্ত্রীরও যথেষ্ট চোট লেগেছে। তার চোখের নিচে কালসিটি পড়ে গেছে, তার কপাল পুরো ফুলে গেছিলো, আমার তো ব্লাড বেরিয়ে গেছিলো, আমার রক্ত অনেকটাই বেরিয়েছিল, কিন্তু আমার ওয়াইফের কিন্তু রক্ত বেরোয়নি, এবং সেটাই সবচেয়ে ভয়ের ব্যাপার ছিল। কিন্তু সে এখনও স্ট্রং আছে। সেদিনকেও আমাদের ওখান থেকে আমার যে নার্সিংহোম বা হসপিটাল যেখানেই নিয়ে যাওয়া হয়েছিল, ট্রিটমেন্টের পর আমরা দুজনেই বলেছিলাম আমরা অ্যাজ ইউজুয়াল রামনগর ফোর্টে যাওয়ার জন্য তৈরি, কোনো অসুবিধা নেই, ঘুরতে এসেছি, ঘুরবো, অত চাপের কিছু নেই। এই ঘটনা সবার সঙ্গেই ঘটতে পারে, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। আজকে আমার সঙ্গে ঘটেছে, কালকে অন্য কারোর সঙ্গে ঘটতে পারে, তার জন্য আমাদের যে প্ল্যান আছে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এরকম ঘটনা আমার সঙ্গে লাইফে অনেক আগেও ঘটেছে, তাই এটা খুব গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু তারপরেও আমাদের এখানে কেউ কিন্তু আমাদের সেদিনকে অ্যালাউ করেনি, আমরা বাড়িতেই রেস্ট নিয়েছি, আবার ওখান থেকে রিটার্ন করে সেদিনকে কিন্তু আমি আমার ওয়াইফের সমস্যাটা অতটা বুঝতে পারিনি, কিন্তু পরের দিন বুঝলাম, যখন আমার ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল বেরোনোর জন্য প্ল্যানিং করছি। আমার তো এখানে টেপ বেঁধে দিয়েছিল, এখন তো টেপ খুলে রেখেছি একটু হাওয়া পাওয়ার জন্য, তো টেপ বেঁধে দিয়েছিল, বোঝা যাচ্ছিল না কি হয়েছে কিনা। কিন্তু বৈশাখীর আমি দেখলাম কপাল তো ফুলে গেছেই, ওকে একদম ফুলে যাওয়ার জন্য ওকে তো বরফ সেঁক দিতে বলেছিল, আইস প্যাক দিতে বলেছিল, সেটাও দিয়েছে। কিন্তু বাকি ক্ষেত্রে চোখের নিচের সমস্যাটা আমি বুঝতে পারিনি, সেটা আমি পরে দেখলাম ও চোখের নিচটা পুরো কালো কালশিটে পড়ে গেছে। সেই জিনিসটা এখনও কন্টিনিউ হচ্ছে, যদিও ওষুধ খাওয়ানো হচ্ছে, তবুও আশা করছি ও খুব শীঘ্রই ভালো হবে। মানে আমার পাপের ভাগিদার কিন্তু আমার স্ত্রী হলো, ঠিক যেমনভাবে বলে যে বউয়ের পুণ্যের ভাগিদার তার স্বামীরা হয়, এক্ষেত্রে উল্টোটা হলো। যাই হোক, দুজনেই ভালো আছি ভগবানের আশীর্বাদেই, এবং আশা করব ভবিষ্যতেও আমরা যেন এরমই ভালো থাকতে পারি। পাপ পুণ্যের ভাগিদারের কথাটাতে অনেকে হয়তো সহমত বা বিমত পোষণ করতেই পারেন, এটা খুবই স্বাভাবিক। আমি এখন যা চিন্তাভাবনা, আজ থেকে 15-20 বছর আগে আমি ভাবতাম না। আমি কাউকে দোষ দিই না, এটাই মানব জীবনের অঙ্গ। 15 বছর আগে আমি যে জিনিস খেতে ভালোবাসতাম আজকে পছন্দ হয় না। 10 বছর আগে যেখানে যেতে ইচ্ছে করতো এখন যেতে ইচ্ছে করে না। আগামী 10 বছর পর আমি কী চিন্তা করবো আজকে আমি ভাবতে পারি না। তো প্রত্যেকেরই চিন্তাভাবনা আলাদা হতে পারে। অন্য কেউ এই ব্যাপারটাকে কর্মফল বলতে পারেন, পাপ পুণ্যর বদলে, বা ভাগ্য বলতে পারেন, যে যেরমভাবেই ধরবেন ধরতেই পারেন। আমাদের কোনো সমস্যা নেই, উই আর ওপেন টু এভরিথিং। আমাদের কোনো অসুবিধা নেই, আমরা আমাদের চিন্তায় বিশ্বাসী, আপনারা আপনাদের চিন্তায় বিশ্বাসী, এই নিয়ে তো ঝামেলা করার কোনো প্রয়োজন নেই, যে যার মতো ভালো আছে। তাই আশা করি এই আমার ঠাকুর দেবতার ব্যাপার বা ঠাকুরের প্রতি বিশ্বাস, পাপ পুণ্যর ব্যাপারটা কাউকে কোনো রকমভাবে আঘাত করবে না, হার্ট করবে না। যে যার নিজের মতো চিন্তা করতে পারেন। আমি আমার কথা বলার মধ্যে এই শব্দগুলো ইউজ করেছি, সেটা আমার ডেমোক্রেসির হিসাবেই ব্যবহার করেছি, মানে আমি বলতে পারি তাই ইউজ করেছি। আপনার সেটাকে যদি রিজেক্ট করার ইচ্ছা করতেই পারেন, আবার নাও করতে পারেন। আপনি সহমত পোষণ করতে পারেন, আবার নাও করতে পারেন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। If you like this video, kindly like, share and subscribe.